আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি নিজ বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো, সরকারের যে নির্দেশনা সেগুলা পালন করতেছো এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে। করোনা ভাইরাসের মহামারী আমাদের দেশে এখন বেড়েই চলেছে। প্রতিদিনই হাজার হাজার লোক আক্রান্ত হচ্ছে এবং প্রতিদিনই লোক মারা যাচ্ছে। ইতিমধ্যে আমাদের দেশে 1,05,000 অতিক্রম করেছে আক্রান্তের সংখ্যা। যেহেতু এই ভাইরাসটির কোনো কার্যকরী প্রতিষেধক নেই, সেহেতু ঘরে থাকাই সেফ, সেই জন্য বাসায় থাকবে, সেটাই কামনা করি। স্টে হোম স্টে সেফ এই রীতি অবলম্বন করে চলবে। ভাইরাস যেহেতু কোনো মাধ্যম ছাড়া চলতে পারে না, সেহেতু এই ভাইরাসটি থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হচ্ছে নিজেকে সেফ রাখা, পরিবারকে সেফ রাখা এবং ওভারঅল দেশকে সেফ রাখা। আজকে ডিজিটাল শ্রেণী কক্ষে তোমাদের সবাইকেই স্বাগতম। আজকের ক্লাসের উপস্থাপনা আমি মোহাম্মদ সাইদুর রহমান, প্রভাষক উদ্ভিদবিদ্যা, ঢাকা কলেজ। আজকের পাঠটা হয়েছে আমাদের অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য। আজকের পাঠ হচ্ছে ক্লোরোফাইসিস শ্রেণীর শৈবাল, এটা চ্যাপ্টার 9। এই অধ্যায়ে আলোচ্য সূচিগুলো আমরা একটু দেখি। প্রথমে ভূমিকা, ক্লোরোফাইসিস সাধারণ বৈশিষ্ট্য বা বিশেষ বৈশিষ্ট্য, ক্লোরোফাইসিস শ্রেণীবিন্যাস, ক্লোরোফাইসিকে বর্গ পর্যন্ত শ্রেণীবিন্যাস, ক্লোরোফাইসির দৈহিক গঠন, ক্লোরোফাইসির বাসস্থান, ক্লোরোফাইসিস শ্রেণীর শৈবালের কোষের গঠন, ক্লোরোফাইসিস শ্রেণীর শৈবালের প্রজনন, আর ক্লোরোফাইসির নির্বাচিত 5টা ঘন আছে। এই জায়গার মধ্যে ক্লাইমাইডোমোনাস, বলবস, ক্লোরেলা, উডুগুনিয়া, আর আছে তোমাদের ফ্রিচিয়েলা। এখন দেখো, লকডাউনের আগে, এই করোনা ভাইরাসের লকডাউনের আগে তোমাদের ক্লাসে আমরা শৈবালের শ্রেণীবিন্যাস নিয়ে পড়াইছিলাম। এই শৈবালের শ্রেণীবিন্যাসে পড়াইতে গিয়ে আমরা এপিফিটস, যাকে আমরা ফেলিক্স ইগেন ফিটস যে শ্রেণীবিন্যাস করেন, উনি সমস্ত শৈবালকে একটা বিভাগকে বিভক্ত করেন এবং ওই বিভাগকে উনি 9টা শ্রেণীতে বিভক্ত করেছিলেন। এই শ্রেণীগুলো আমরা একটু আগে দেখি কি কি শ্রেণী আছে। এর মধ্যে উনি ক্লোরোফাইসিস, যেটাকে আমরা বলি গ্রিন এলগি, তারপর জ্যান্থোফাইসিস, তাকে আমরা বলি ইয়েলো গ্রিন এলগি, তারপরে ক্রিসোফাইসিস, যাকে বলে আমরা গোল্ডেন এলগি, বেসিলারোফাইসিস, যাকে আমরা ডায়টমস হিসাবে জানি, ক্রিপ্টোফাইসি, ডেনোফাইসি, ক্লোরোমোনোডেনি, তারপর ইউগ্ল্যানি, তারপর হচ্ছে ফিউফাইসি, যাকে আমরা ব্রাউন এলগি হিসাবে চিনি, তারপরে রোডোফাইসি, যাকে আমরা রেড এলগি হিসাবে চিনি, সর্বশেষে সায়ানোফাইসি বা মেক্সোফাইসি, যাকে আমরা কি ব্লু গ্রিন এলগি বা নীলাভ সবুজ শৈবাল হিসাবে চিনি। এই যে 11টা শ্রেণী, এই 11টা শ্রেণীর মধ্যে একমাত্র সায়ানোফাইসিস শ্রেণী রয়েছে তোমার প্রোক্যারিওটিক, আদিকেন্দ্রিক। এই জায়গায় কি ওদের কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এই শ্রেণীর শৈবালগুলো হচ্ছে সব আদিকেন্দ্রিক, মানে প্রোক্যারিওটিক। আর বাদবাকি যে শ্রেণীগুলো আছে, ওই শ্রেণীগুলোতে আমরা কি দেখি, ইউক্যারিওটিক। ওরা হচ্ছে প্রকৃত কোষী। ক্লিয়ার? এখন ওদের একটু ভূমিকাতে আমরা আসি। ক্লোরোফাইটা বিভাগে ক্লোরোফাইসি সবুজ শ্রেণী, এর একটা বৃহৎ শ্রেণী। সবুজ শৈবালের শ্রেণী ক্লোরোফাইসি শ্রেণীর একটা বৃহৎ শ্রেণী, এইটাকে অ্যাডভান্স শ্রেণী হিসেবে উল্লেখ করায়। পৃথিবীতে প্রায় 30,000 প্রজাতির শৈবাল আছে, এর মধ্যে 20,000 প্রজাতির শৈবাল হচ্ছে তোমার ক্লোরোফাইসিস শ্রেণী। এই ক্লোরোফাইসিস শ্রেণী নির্বাচিত গণ আছে 500টি। গ্রিক ক্লোরোস অর্থ হচ্ছে সবুজ, আর ফাইসি অর্থ হচ্ছে উদ্ভিদ গ্রুপ বা উদ্ভিদ গোষ্ঠী, অর্থাৎ সবুজ উদ্ভিদ গোষ্ঠী। সবুজ শৈবাল, সবুজ শৈবালকে
ক্লোরোফাইসি শ্রেণী হিসেবে বিবেচনা করেছেন ফিটস। পরবর্তী রবার্ট এডওয়ার্ড লি এই ক্লোরোফাইটা ফাইলামকে 4টি শ্রেণীতে ভাগ করেন। উনি 4টা শ্রেণীতে ভাগ করেন। এই 4টা শ্রেণী হয়েছে প্রিসেনোফাইসি বা মাইক্রোমনোডোফাইসি, তারপর হচ্ছে ক্যারোফাইসি, আলবোফাইসি, ক্লোরোফাইসি। এই 4টা শ্রেণীতে উনি বিভক্ত করেন। আমরা ক্লোরোফাইসির সাধারণ বৈশিষ্ট্য বা স্পেশাল বৈশিষ্ট্যগুলো যদি একটু দেখি, খেয়াল করে দেখো। ক্লোরোফাইসি শ্রেণীর শৈবালের বর্ণ সাধারণত ঘাসের ন্যায় সবুজ, ঘাসের ন্যায় সবুজ বা গ্রাস গ্রিন বলি আমরা। ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি এদের আধিক্যের জন্য বা এদের পরিমাণ বেশি থাকার জন্য এদের কি বর্ণটা সবুজ বর্ণের হয়ে থাকে। অন্য অন্য রঞ্জক হিসাবে থাকে বিটা ক্যারোটিন, জ্যান্থোফিল। তবে হিমাটোক্রোমের আধিক্যের জন্য কোনো কোনো সদস্যের বর্ণ কমলা এবং কোনো কোনো সদস্যের বর্ণ লাল বর্ণের হয়ে থাকে। হিমাটোক্রোমের আধিক্য ওদের পরিমাণ একটু বেশি থাকার কারণে, যেমন ট্রেন্ট্রিফুলিয়া যে শৈবালটা আছে এদের বর্ণটা কি হয় কমলা বর্ণের হয়ে থাকে। আবার ক্লামাইডোমোনাস নিভালিস এই প্রজাতির শৈবালটার বর্ণ লাল হয়ে থাকে। ক্লোরোফাইসের শৈবালের বর্ণ সাধারণত বলতে আমরা পিগমেন্ট বা রঞ্জক। পিগমেন্ট জিনিসটা কি, রঞ্জক জিনিসটা কি, আমরা যদি একটু বিশ্লেষণ করতে যাই। রঞ্জক হচ্ছে যে সকল জৈব রাসায়নিক বস্তুর উপস্থিতির জন্য শৈবালের বিভিন্ন বর্ণ প্রকাশ পায় তাদেরকে আমরা বলি রঞ্জক বা পিগমেন্ট। শৈবালের রঞ্জকের প্রধান গ্রুপ হচ্ছে 4টি। একটা হচ্ছে ক্লোরোফিল, একটা ক্যারোটিনয়েডস, জ্যান্থোফিল, আর একটা হচ্ছে ফাইকোবিলিন্স। ক্লোরোফিল যে রঞ্জকগুলো আছে, ক্লোরোফিল রঞ্জকগুলো মূলত হচ্ছে সবুজ বর্ণের রঞ্জক, যা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই ক্লোরোফিল রঞ্জককে 5 ভাগে ভাগ করা হয়: ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি, ক্লোরোফিল ই। ক্যারোটিনয়েডস হচ্ছে তোমার কমলা হলুদ বর্ণের রঞ্জক। ক্যারোটিনয়েডসের মধ্যে কি আলফা, বিটা, গামা এবং এক্সাইলন এই 4 প্রকার হয়ে থাকে ক্যারোটিনয়েডস গুলা। তারপর হচ্ছে তোমার জ্যান্থোফিল হচ্ছে হলুদ বাদামি বর্ণের রঞ্জক। এই জ্যান্থোফিল আছে 20 প্রকারের জ্যান্থোফিল আছে। তারপর ফাইকোবিলিন্স হচ্ছে তোমার নীল এবং লাল বর্ণের বিলিপুটিন। এছাড়াও এদেরকে ফাইকোসায়ানিন বা ফাইকোইরিথিন নামে ডাকা হয়। এখন দেখো, এই যে রঞ্জক পদার্থে ক্লোরোপ্লাস্ট অবস্থিত, এই যে রঞ্জক পদার্থ পিগমেন্টের মধ্যে কি ক্লোরোপ্লাস্ট অবস্থিত। ক্লোরোপ্লাস্ট বলতে আমরা সাধারণত কি বুঝি? সবুজ বর্ণের প্লাস্টিককে আমরা বলি ক্লোরোপ্লাস্ট। ক্লোরোফিল এ, বি, ক্যারোটিন এবং জ্যান্থোফিল সমন্বয়ে এসে ক্লোরোপ্লাস্ট গঠিত। ক্লোরোফিল এ, বি, ক্যারোটিনেস এবং জ্যান্থোফিল। এই জায়গায় ফাইকোভ্যালেন্স নাই। ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা অধিক মাত্রায় ধারণ করে বলে এই শ্রেণী শৈবালগুলা সবুজ হয়ে থাকে। ক্লোরোপ্লাস্ট অনেকটা উন্নত উদ্ভিদের ক্লোরোপ্লাস্টের অনুরূপ। প্রজাতি ভেদে ক্লোরোপ্লাস্ট বিভিন্ন প্রকৃতির হইতে পারে। ক্লোরোপ্লাস্টের চতুর্দিকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ক্লোরোপ্লাস্ট চারদিকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা সংক্ষেপে বলি সিইআর। মানে কি ক্লোরোপ্লাস্ট, ই দেয়া এন্ডোপ্লাজমিক, আর দেয়া রেটিকুলাম। ক্লোরোপ্লাস্টের ঝিল্লিকে ঘিরে এক বা একাধিক ঝিল্লি যদি অবস্থান করে তাকে বলি সিইআর, ক্লোরোপ্লাস্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর ক্লোরোপ্লাস্ট সাধারণত পাইরিনয়েড আছে। পাইরিনয়েড জিনিসটা কি? পাইরিনয়েড হচ্ছে মূলত প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা, যার চারপাশে কি স্টার্চ থাকে। পাইরিনয়েড হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা, যার চারপাশে কি স্টার্চ থাকে। বা ক্লোরোপ্লাস্টের প্রোটিনযুক্ত এলাকা, যা কি সঞ্চিত খাদ্য সংশ্লেষ করে। সঞ্চিত খাদ্য কি আমার এই জায়গায় আছে স্টার্চ, সেটা সঞ্চিত করে। এখন দেখো, অনেক এককোষী শৈবালের দেহে ফ্লাজেলা উপস্থিত। শৈবালের দেহে ফ্লাজেলা আছে, আবার নাই, থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ফ্লাজেলা প্রধানত 2টি বা 4টি সমান দৈর্ঘ্যের এবং হুইপলেস প্রকৃতির হইতে পারে। এখন দেখো, ফ্লাজেলা মূলত 2 প্রকার। একটা হচ্ছে হুইপলিস আর একটা হচ্ছে টিনসেল। হুইপলিস প্রকৃতির ফ্লাজেলা গুলো হচ্ছে চাবুকের ন্যায়
আর তিন সেল প্রকৃতির ফ্লাজেলা হচ্ছে তোমাদের পালকের ন্যায়। ফ্লাজেলা বলতে সাধারণত আমরা বুঝি প্রোটোপ্লাজমের সুতার ন্যায় বর্ধিত অংশ। ফ্লাজেলা হচ্ছে প্রোটোপ্লাজমের সুতার ন্যায় বর্ধিত অংশ। সঞ্চিত খাদ্য হচ্ছে আদর্শ স্টার্চ। ওদের সঞ্চিত খাদ্য হচ্ছে আদর্শ স্টার্চ। স্টার্চ ক্লোরোপ্লাস্টে অবস্থান করে। এই যে স্টার্চ, স্টার্চ বলতে আমরা সাধারণত বুঝি কি, স্টার্চ হলো আলফা গ্লুকোজের পলিমার অনেকগুলো গ্লুকোজের অণু লাগে, যা সাধারণত অশাক অ্যামাইলুজ এবং শাখান্বিত অ্যামাইলোপেকটিনের সমন্বয়ে গঠিত। এগুলো দানা হিসাবে কি ক্লোরোপ্লাস্টে জমা থাকে, এগুলো দানা হিসাবে ক্লোরোপ্লাস্টের মধ্যে জমা থাকে। এই শ্রেণীর সকল সদস্যই প্রকৃত কোষী, দেহ এককোষী, বহুকোষী, অশাক, শাখান্বিত, ফিলামেন্ট বা হেটারোট্রাইকাস স্বভাবের। এককোষী শৈবাল সচল ফ্লাজেলা যুক্ত বা নিশ্চল বা স্বাধীন বা কলোনি সৃষ্টি করে। এদের আমাদের ইউনিসেলুলার আছে, মাল্টিসেলুলার আছে, ব্রাঞ্চ আছে, আনব্রাঞ্চ আছে, কলোনি আছে, হেটারোট্রাইকাস হিসাবে থাকে। এখন দেখো আমরা ফিলামেন্ট বলতে, ফিলামেন্ট অর্থ হচ্ছে সূত্রাকার, ফিলামেন্ট বা ফিলামেন্টাস, বহু বচন বলা ফিলামেন্টাস। ফিলামেন্ট বলতে আমরা সাধারণত বুঝি শৈবালের দেহের কোষগুলো একটির পর একটি খাড়াভাবে যুক্ত হয়ে সূত্রাকার একটা গঠন সৃষ্টি করে, তাকে আমরা বলি ফিলামেন্ট বা ফিলামেন্টাস। এগুলো কি শাখান্বিত হতে পারে, আবার অশাখান্বিত হইতে পারে। আর কলোনি বলতে আমরা সাধারণত যে জিনিসগুলো বলি, শৈবালে একাধিক কোষ, শৈবালে একাধিক কোষ দলবদ্ধভাবে বসবাস করলে তাকে আমরা বলি কলোনি, তাকে আমরা বলি কলোনি। এই জায়গায় খেয়াল করো, ওদের যে কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত, বাইরের দিকে পেকটিস আবরণ থাকে। সেলুলোজের দুইটা লেয়ার, একটা হচ্ছে সেলুলোজ আর একটা হচ্ছে পেকটিস, পেকটিন বা পেকটোস। ওদের সুগঠিত নিউক্লিয়াস বর্তমান। আর অন্যান্য সাইটোপ্লাজমের অঙ্গের মধ্যে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, আন্তঃপ্লাজমিক জালিকা, গোলগি বডি, রাইবোজোম কি এই অবস্থান করে ওদের কোষ প্রাচীরের ভিতরে। অযৌন প্রজনন জোস্পোর বা অ্যাপ্লাস্নোস্পোরের মাধ্যমে ঘটে থাকে। জোস্পোর 2টি, 4টি বা কদাচিৎ বহু ফ্লাজেলা যুক্ত হইতে পারে, যেমন উডুগ্রন। আমরা অযৌন জনন বলতে সাধারণত কি বুঝি? অযৌন জনন বলতে বুঝি স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে যে জনন প্রক্রিয়া সংঘটিত হয়, তাকে আমরা বলি অযৌন প্রজনন। এখন দেখো, এই যে শৈবালের অযৌন প্রজনন অঙ্গকে বলা হয় স্পোরাঞ্জিয়াম। শৈবালের অযৌন প্রজনন অঙ্গকে বলা হয় স্পোরাঞ্জিয়াম। জোস্পোরাঞ্জিয়াম, অ্যাপ্লাইনোস্পোরাম। জোস্পোরাঞ্জিয়াম হচ্ছে এতে ফ্লাজেলা যুক্ত সচল এবং কি জোস্পোর তৈরি হয়, জোস্পোর সচল ফ্লাজেলা আছে। আর অ্যাপ্লাইনোস্পোরাঞ্জিয়াম হচ্ছে ফ্লাজেলাবিহীন এবং নিশ্চল, স্পোর তৈরি হয় না। স্পোর ফ্লাজেলা বিশিষ্ট এবং সচল হলে তাকে বলি চলরেণু বা জোস্পোর। আর স্পোর কি ফ্লাজেলাবিহীন এবং নিশ্চল হলে তাকে বলি আমরা অ্যাপ্লাইনোস্পোর। যৌন প্রজনন আইসোগেমাস, অ্যানাইসোগেমাস, উগেমাস প্রকৃতি। জননাঙ্গ হইছে এককোষী, অধিকাংশ ক্ষেত্রে কি জাইগোট বিশ্রাম দশা অতিবাহিত করে। এখন যৌন প্রজনন বলতে আমরা সাধারণত বলি দুইটা ভিন্ন ধর্মী গ্যামেটের মিলনের মাধ্যমে যে জনন প্রক্রিয়াটা সংঘটিত, গ্যামেটের মিলনের মাধ্যমে দুইটা ভিন্ন ধর্মী গ্যামেট, পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট, এদের মাধ্যমে যে মিলন ঘটে তাকে আমরা বলতেছি যৌন জনন বা যৌন প্রজনন। এই যৌন প্রজনন এর ক্ষেত্রে আবার আরেকটু আমরা একটু বিশ্লেষণ করি। এগুলা সহবাসীও আছে, ভিন্নবাসীও আছে। সহবাসী বলতে আমরা সাধারণত যে জিনিসগুলা বুঝি ওদেরকে আমরা বলি হোমোথেলিক। হোমোথেলিক বা সহবাসী একই দেহে বিপরীত যৌনধর্মী জনন কোষ উৎপন্ন হয়। পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ একই দেহে, একই শৈবালের দেহ হয়, তবে তাকে আমরা বলি হোমোথেলিক। আর হেটারোথেলিক মানে ভিন্ন। হেটারোথেলিক যেটাকে বলতেছি সেটা হচ্ছে ভিন্নবাসী। পুং এবং স্ত্রী জনন কোষ ভিন্ন ভিন্ন দেহে উৎপন্ন হয়, তাকে আমরা বলি ভিন্নবাসী। খেয়াল করে দেখো, এর ক্ষেত্রে দেখো যৌন আইসোগেমাস, অ্যানাইসোগেমাস, উগেমাস প্রকৃতি। এই যে আইসোগেমাস বলতে ওদের দুইটা গ্যামেট কি আকার আকৃতি দেখতে একই রকম, তাকে বলতেছি আমরা আইসোগেমাস। অ্যানাইসোগেমাস হচ্ছে দুইটা গ্যামেট
দুইটা গেমেট আকার আকৃতিতে ভিন্ন। পুরুষ গেমেট আকারে একটু ছোট ফ্লাজেলা যুক্ত, স্ত্রী গেমেট আকার একটু বড় ফ্লাজেলা যুক্ত, তাকে বলতেছে আমরা অ্যানাইসোমার। আর উগামাস হইছে এই ক্ষেত্রে পুং গেমেট খুবই ছোট কিন্তু সচল, আর স্ত্রী গেমেট আকারে অনেক বড় কিন্তু নিশ্চয়। স্ত্রী পুং গেমেট স্ত্রী গেমেটকে নিষিক্ত করে। শৈবালের দেহ প্রধানত হচ্ছে হ্যাপ্লয়েড, ওরা হচ্ছে হ্যাপ্লয়েড, ওদের প্রধান যে দেহ সেটা হচ্ছে হ্যাপ্লয়েড বা এন। কেবল জাইগোট পর্যায়ে যখন দুইটা হ্যাপ্লয়েড মিলিত হয় তখন জাইগোট পর্যায়ে ডিপ্লয়েড হয়। মায়োসিস প্রক্রিয়া জাইগোট অঙ্কুরিত হয়ে, মায়োসিস প্রক্রিয়া জাইগোটটা কি মায়োসিস প্রক্রিয়া অঙ্কুরিত হয়ে কি পরবর্তীতে আবার হ্যাপ্লয়েড দেহকোষ সৃষ্টি করে। এদের মধ্যে এরা প্রধানত 90% হচ্ছে মিঠা পানির শৈবাল, 10% হচ্ছে লোনা পানি। মিঠা পানির শৈবাল গুলা এরা বিভিন্ন রকম জলাশয়ে, পুকুর, নদী, নালা, খাল, বিল সব জায়গায় ওদের বিস্তার। এছাড়াও কিছু মৃত্তিকাবাসী আছে, তারপরে অর্ধবায়বীয় আছে, পরাশ্রয়ী আছে, এন্ডোফাইটিক বা মৃতজীবী আছে। এখন তো মৃত্তিকাবাসী বলতে আমরা সাধারণত কি বুঝি? মৃত্তিকাবাসী বলতে আমরা সাধারণত যে সমস্ত শৈবাল স্থলভাগের মাটিতে জন্মে থাকে, স্থলভাগের মাটিতে জন্মে থাকে তাদের বলতেছি আমরা মৃত্তিকাবাসী। এর মধ্যে তোমার অ্যানাবেনা আছে, নেভিগুলো আছে, এরা কি মাটিতে জন্মে থাকে। তারপর অর্ধবায়বীয়, অর্ধবায়ু যে সমস্ত শৈবাল মাটি থেকে কিছুটা উপরে, মাটি থেকে কিছুটা উপরে কোনো গাছের বাকলে বা কোনো পাথর খণ্ডে জন্মায়, তাদের মাটি থেকে কিছুটা উপরে কি বায়ুর সংস্পর্শে, বায়ুর সংস্পর্শে মানে বাতাসের সংস্পর্শে বসবাস করে, তাকে আমরা বলি অর্ধবায়বীয়। এর মধ্যে ক্লোরালা আছে, টেন্ট্রোফুলিয়া আছে, ক্লোরালা এবং টেন্ট্রোফুলিয়া। তারপর পরাশ্রয়ী, পরাশ্রয়ী বা এপিফাইট, পরাশ্রয়ী শৈবাল সমূহ সাধারণত জলজ সপুষ্প উদ্ভিদের গায়ে থাকে। এর মধ্যে স্পাইরোগোয়া, জিগনেমা এই জাতীয় শৈবাল গুলো। তারপরে তোমার হচ্ছে এন্ডোফাইটিক বা মৃতজীবী। এন্ডোফাইটিক শৈবাল গুলো যে সমস্ত শৈবাল উদ্ভিদের দেহের অভ্যন্তরে জন্মে, অভ্যন্তরে জন্মে তাদেরকে আমরা বলে অভ্যন্তরে জন্মে বা সংযুক্ত থাকে, তাদেরকে আমরা বলতেছি কি এন্ডোফাইটিক বা মৃতজীবী শৈবাল। এই জায়গার মধ্যে তোমরা দেখবা অ্যানাবেনা আছে, নস্টক আছে, এই জাতীয় শৈবাল গুলো আমরা এই জায়গায় পেয়ে থাকি। ক্লোরোফাইটা শ্রেণীবিন্যাস, এই ক্লোরোফাইটা শ্রেণীবিন্যাস নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। এপিফিট সমস্ত শৈবালকে একটি বিভাগ মনে করে 11টি শ্রেণীতে বিভক্ত করেন, যার মধ্যে ক্লোরোফাইসিস একটি শ্রেণী। তিনি ক্লোরোফাইস শ্রেণীকে 9টি বর্গে বিভক্ত করেন। তার মধ্যে নবম যে বর্গটি ক্যারালিস, অধিকাংশ বিজ্ঞানীর মতে ক্যারালিস বর্গের শৈবাল ক্যারোফাইসিস শ্রেণীর, এমনকি কোন কোন বিজ্ঞানী এই বর্গটিকে ক্যারোফাইটা বিভাগের অন্তর্ভুক্ত করেন। এর মধ্যে রবার্ট এডওয়ার্ড লি 2008 সবুজ শৈবাল ক্লোরোফাইটাকে 4টি শ্রেণীতে বিভক্ত করেন। রবার্ট এডওয়ার্ড লি এই জায়গায় শৈবালটাকে ক্লোরোফাইটা বিভাগটাকে 4টা শ্রেণী বিভক্ত করেছেন, আর ফিক্স করেছেন 9টা একটা বিভাগে বিভক্ত করেছেন, একটা শ্রেণীতে বিভক্ত, 11টা শ্রেণীতে। এখন দেখো এই লি যে শ্রেণী বিন্যাস করেছেন, লি এর শ্রেণী বিন্যাস গুলো যে 4টা শৈবালকে 4টা ক্লোরোফাইটাকে 4টা শ্রেণীতে বিভক্ত করেন ক্লোরোফাইটা বিভাগকে। এর মধ্যে প্রিসেনোফাইসি বা মাইক্রোমনোডোফাইসি, তারপরে ক্যারোফাইসি, আলবোফাইসি, ক্লোরোফাইসি। এপিফিটস ক্লোরোফাইসিকে 9টি বর্গে যে বিভক্ত করেন, 9টি বর্গ হইল বলবোকেলিস, ক্লোরোকক্কেলিস, ইউলুট্রিকেলিস, ক্লাইডোফোরেলিস, কিটোফোরেলিস, ইডুগুনেলিস, কনজুগেলিস, তারপরে ওই যে তোমার সাইফোনেলিস, কারালিস। ফিরসে নবম বর্গ কারালিসকে আধুনিক কালে অধিকাংশ বিজ্ঞানী ক্যারোফাইসিস শ্রেণী অন্তর্ভুক্ত বলে মনে করেন। এই শ্রেণীবিন্যাসটি আধুনিক ধারণায় গ্রহণযোগ্য নয়। আধুনিক যে শ্রেণীবিন্যাস রবার্ট এডওয়ার্ড লি করেছেন, সেই জায়গায় রবার্ট এডওয়ার্ড লি এই ক্লোরোফাইসি শ্রেণীবিন্যাসকে তিনি 9টি বর্গে বিভক্ত করেছেন। 9টি বর্গের নাম হচ্ছে বলবোকেলিস, টেট্রাস্পোরালিস,
প্রাসিউলেলিস, ক্লোরোলেলিস, ক্লোরেলেলিস, তারপরে টিবুসিয়ালিস, স্পাইরোপেলিস, ক্লোরোসার্সিনালিস, কিটোফোরালিস, ওডোগোনিয়ালিস। এই 9টা বর্গে উনি বিভক্ত করেন। এই 9টা বর্গের আবার উনি এই 9টা বর্গের একটু আমরা বৈশিষ্ট্যগুলো এবং উদাহরণ দেখি। বলবোকেলিক্স, এই যে বলবোকেলিক্স শ্রেণীর যে শৈবালগুলো আছে, এই শৈবালে ফ্লাজেলা যুক্ত। ফ্লাজেলা থাকলে কি ওরা সচল চলাচল করতে পারে, উদাহরণ হচ্ছে বলবক্স। তারপরে ট্যাক্টাসপোরালিস, ট্যাক্টা নন ফিলামেন্টাস কলোনি, ওরা ফিলামেন্টাস নন ফিলামেন্টাস কলোনি, দৈহিক কোষ অচল, কোষ বিভাজনে সক্ষম, অপকৃত সিলিয়া থাকতে পারে, উদাহরণ হচ্ছে ট্যাক্টাসপোরা। প্রাসাওলেলিস, প্রাসাওলেলিস এই ক্ষেত্রে দেখো এই শৈবালগুলো সামুদ্রিক, স্বাদু পানি বা মৃত্তিকা, ওরা সমুদ্র থাকতে পারে, স্বাদু পানিতে বা মৃত্তিকাতেও থাকতে পারে। এককোষী বা খাটো ফিলামেন্ট, ওরা হচ্ছে মূলত এককোষী এবং ওদের ফিলামেন্ট হচ্ছে খাটো খাটো ফিলামেন্ট অথবা ক্ষুদ্র পাতার ন্যায় শীট লাইক থ্যালাস। এর উদাহরণ হচ্ছে প্রাসিউলা। তারপর হচ্ছে ক্লোরেলেলিস, ক্লোরোলেলিস এককোষী বা নন ফিলামেন্টাস কলোনি সৃষ্টিকারী শৈবাল। এরা কি এককোষী এবং নন ফিলামেন্টাস সৃষ্টিকারী শৈবাল, দৈহিক কোষ হচ্ছে অচল, উদাহরণ হচ্ছে ক্লোরেলা। তারপর ট্রিবুসিয়ালিস, ট্রিবুসিয়ালিস এই শৈবালগুলা লাইকেনে সৃষ্টিত অংশ, লাইকেন ওরা মৃতজীবী হিসাবে থাকে, সিম্বায়োসিস অবস্থায় থাকে, উদাহরণ হিসেবে ট্রিবক্সিয়া, ট্রিবোসিয়া, ট্রিবোসিয়া। তারপরে স্পাইরোপেলিস, স্পাইরোপেলিস, স্পাইরোপেলিস অশাক ফিলামেন্ট, ওদের ফিলামেন্ট হচ্ছে অশাক, শাখা নাই। পুরাতন ফিলামেন্টের কোষের অভ্যন্তর, পুরাতন যে ফিলামেন্ট আছে এদের কোষের মধ্যে নতুন কোষ প্রাচীর সৃষ্টি করে, ফলে এই চাকরির প্রাচীর খণ্ডের সৃষ্টি হয়। এর ভিতরে দেখা যায় কি এই চাকরিতে একটা প্রাচীর খণ্ডের সৃষ্টি হয়, যেমন উদাহরণ হচ্ছে মাইক্রোস্পোরা। ক্লোরোসার্সিনালিস অপত্য কোষ বা ডটার কোষ যেটা আছে প্রেরণ কোষের মধ্যে অবস্থান করে, মাতৃকোষের মধ্যে অবস্থান করে, প্লাজমা ডেজমাটা অনুপস্থিত, প্লাজমা ডেজমাটা অবস্থিত, উদাহরণ হচ্ছে ক্লোরোসার্সিনা, ক্লোরোসার্সিনা। তারপরে ক্লোরোসার্সিনা। তারপরে কিটোফোরালিস, কিটোফোরালিস বর্গের যে শৈবাল, ওরা ফিলামেন্ট শাখান্বিত এবং অশাক, ওদের ফিলামেন্ট কি শাখান্বিত থাকতে অশাক হতে হয়, প্লাজমা ডেজমাটা উপস্থিত, উদাহরণ হচ্ছে চিটোফোরা। প্লাজমা ডেজমাটা বলতে আমরা সাধারণত প্লাজমা ডেজমাটা হচ্ছে পাশাপাশি অবস্থা করে, দুইটা কোষ যখন পাশাপাশি অবস্থানে কোষ প্রাচীরে সূক্ষ্ম ছিদ্র পথে, কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্র পথের ভিতর দিয়ে প্রোটোপ্লাজমের সুতার মতো যে অংশ দিয়ে যুক্ত, প্রোটোপ্লাজমের সুতার মতো যে অংশ দিয়ে যুক্ত থাকে তাকে আমরা বলি প্লাজমোডেজমাটা। বাবা যে একটু ভেঙে যদি বলি, পাশাপাশি অবস্থা কোষগুলো কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্র পথে নলাকার সাইটোপ্লাজমের সংযোগ, নলাকার সাইটোপ্লাজমের সংযোগ স্থাপিত হয়, এই সংযোগকে বলা হয় প্লাজমোডেজমাটা। ওডোগোনিয়ালিস এরা স্বাদু পানি ফিলামেন্টাস শৈবাল, এদের বৈশিষ্ট্যপূর্ণ কোষ বিভাজন দেখা যায় জোস্পোর ও গ্যামেট, জোস্পোর এবং গ্যামেটের এক মেরুতে চক্রাকারে এক গুচ্ছ ফ্লাজেলা অবস্থান করে, যেমন উডুগুনিয়া। এই জায়গায় খেয়াল করো, আমরা শৈবালের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, এখন আসে আমরা ক্লোরোফাইসিস দৈহিক গঠন পরিসর। এই ক্লোরোফাইসিস শ্রেণীর দৈহিক গঠন পরিসরটা যদি আমরা একটু দেখি, রেঞ্জ অফ ভেজিটেটিভ স্ট্রাকচার অফ ক্লোরোফাইসিস, রেঞ্জ অফ ভেজিটেটিভ স্ট্রাকচার অফ ক্লোরোফাইসিস ক্ষেত্রে ক্লোরোফাইসিসের শৈবাল অত্যন্ত সরল, এককোষী থেকে শুরু করে বহুকোষী, ইউনিসেলুলার থেকে শুরু করে মাল্টি সেলুলার, ফিলামেন্টাস থাকতে পারে আবার নন ফিলামেন্টাসও থাকতে পারে, ব্রাঞ্চ আকৃতি থাকতে পারে, আনব্রাঞ্চ আকৃতিরও ওরা থাকতে পারে। এর মধ্যে এককোষী সচল, এককোষী সচল, এদের গঠন গোলাকার, ডিম্বাকার, নাশপাতির ন্যায়। এই সকল শৈবালের সম্মুখ দিকে দুইটি সমান আকৃতি হুইপলেস প্রকৃতির ফ্লাজেলা থাকে, যেমন ক্লাইমাইডোমোনাস,
এই যে হুইপ্রেস বলতে কি ওদের ফ্লাজেলা গুলো চাবুকের মতো, দেখো দুইটা ফ্লাজেলা চাবুকের মতো। উদাহরণ হিসেবে ক্লাইমাটোমোনাস দেওয়া আছে। তারপর এককোষী সচল, এটা আবার এককোষী নিশ্চল। নিশ্চল বলতে কি এই জায়গায় ফ্লাজেলা থাকবে না, এরা প্রধানত গোলাকার, ডিম্বাকার বা অন্য আকৃতি, এদের দেহে ফ্লাজেলা থাকে না। যেমন ক্লোরেলা, দেখো এই জায়গায় কোনো কোথাও ফ্লাজেলা নেই। এটা গেল এককোষী সচল এবং এককোষী নিশ্চল। আবার সচল কলোনি সৃষ্টিকারী, সচল কলোনি সৃষ্টিকারী হিসাবে দেখো এই ক্ষেত্রে ফ্লাজেলা যুক্ত একাধিক সচল কোষ, এই ক্ষেত্রে ফ্লাজেলা যুক্ত একাধিক সচল কোষ সুনির্দিষ্টভাবে সজ্জিত হয়ে কলোনি সৃষ্টি করে এবং কলোনিটি কি চলাচল করতে পারে। চলাচল করে কিসের মাধ্যমে? ফ্লাজেলার মাধ্যমে। সচল কলোনি আবার দুই প্রকারের, একটা হচ্ছে সচল অনাবৃত কলোনি, সচল আবৃত কলোনি। সচল অনাবৃত কলোনি, এই ক্ষেত্রে কলোনিকে ঘিরে কোনো মিউসিলাসের আবরণ থাকে না। এই ক্ষেত্রে দলবদ্ধভাবে অবস্থান করে, কিন্তু এই জায়গায় মিউসিলাসের কোনো আবরণ থাকে না। অল্টোমানসিয়ালা, অল্টোমানসিয়ালা একটা এই শৈবাল যার মধ্যে কি সচল অনাবৃত কলোনি, এই জায়গায় কি মিউসিলাসের কোনো আবরণ নেই। এক্ষেত্রে কি তোমার কি মিউসিলাসের আবরণ নেই, অল্টোমানসিয়ালা। আর সচল আবৃত কলোনি, এই ক্ষেত্রে কলোনিকে ঘিরে জিলাটিনের আবরণ থাকে, জিলাটিনের আবরণ থাকে। সাধারণত প্রতিটি সদস্যই কোষের ফ্লাজেলা জিলাটিনের আবরণের বাইরে থাকে। প্রতিটি সদস্যই ফ্লাজেলা জিলাটিনের আবরণের বাইরে থাকে। ফ্লাজেলা বাইরে থাকলে ওরা চলাচল করতে পারে। কোষগুলো সাধারণত গ্লাইকোপ্রোটিন সূত্র দ্বারা পরস্পর যুক্ত, ওদের যে কোষগুলো ওইগুলো গ্লাইকোপ্রোটিন দ্বারা যুক্ত থাকে। এইরূপ কলোনির অভ্যন্তরে ফাঁপা থাকে বলে, এইরূপ কলোনির অভ্যন্তরে ফাঁপা থাকে বলে একে সিনোভিয়াম বলে, একে সিনোভিয়াম বলা হয়। একটি সিনোভিয়ামে প্রায় 50,000 পর্যন্ত কোষ থাকতে পারে। সিনোভিয়াম জিনিসটা সাধারণত কি নির্দিষ্ট সংখ্যক কোষ সুনির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট সংখ্যক কোষ সুনির্দিষ্ট নিয়মে যে ফাঁপা নল বা ফাঁপা কলোনি সৃষ্টি করে, একসাথে দলবদ্ধ অবস্থান সৃষ্টি করে, তাকে আমরা বলি সিনোভিয়াম। আবার বলতেছি নির্দিষ্ট সংখ্যক কোষ নির্দিষ্ট নিয়মে যে ফাঁপা কলোনি সৃষ্টি করে, তাকে আমরা বলতেছি সিনোভিয়াম। বল বক্স এর কলোনি হচ্ছে একটা সিনোভিয়াম। দেখো এই জায়গায় মিউসিলাসের আবরণের বাইরে কি আমাদের ফ্লাজেলা গুলো উপস্থিত, আমাদের ফ্লাজেলা গুলো আছে। অচল কলোনি, অচল করে এই ক্ষেত্রে কতগুলো ফ্লাজেলা বিহীন, এই ক্ষেত্রে কতগুলো ফ্লাজেলা বিহীন নিশ্চল এককোষী শৈবাল নির্দিষ্ট পদ্ধতিতে সজ্জিত হয়ে কলোনি সৃষ্টি করে, যেমন হাইড্রোডিকটায়া। এই ক্ষেত্রে ওদের কোনো ফ্লাজেলা থাকে না। ক্লিয়ার? পামেলয়েড কলোনি, পামেলয়েড কলোনি কাকে বলা হয়? পামেলয়েড দশাটা একটু আমরা জানি। পামেলয়েড দশাটা হইছে তোমাদের অনাবৃষ্টির সময় বা শুষ্ক মৌসুমে, অনাবৃষ্টি বা শুষ্ক মৌসুমে যখন কি পরিবেশের শুষ্কতার কারণে কতগুলো সচল এককোষী শৈবাল প্রতিকূল পরিবেশে ফ্লাজেলা, ওদের যে ফ্লাজেলা থাকে, ফ্লাজেলা ফেলে দিয়ে কোষ বিভাজনের মাধ্যমে বহু সংখ্যক অপত্য কোষ সৃষ্টি করে এবং সৃষ্টি করে কি জিলাটিনের আবরণ দ্বারা আবৃত থেকে টিকে থাকে। তা এই দশাটাকে বলা হয় পামেলা দশা, এই দশাটাকে বলা হয় পামেলা দশা। পামেলয়েড কলোনি প্রতিকূল পরিবেশে কতগুলো সচল এককোষী শৈবাল ফ্লাজেলা ফেলে দিয়ে কেবল ফ্লাজেলা ফেলে দিয়ে কি বহু সংখ্যক অপত্য কোষ সৃষ্টি করে কোষ বিভাজনের মধ্যে, এটা কি কোষ বিভাজনের মধ্যে বহু সংখ্যক অপত্য কোষ সৃষ্টি করে এবং জেলাটিনের আবরণ দ্বারা আবৃত থাকে। এই অবস্থাকে বলা হয় পামেলয়েড কলোনি। যেমন এই জায়গায় তুমি একটু খেয়াল করো, এই পামেলার কোষ দেখো স্বাভাবিক পরিবেশে কি ফ্লাজেলা ছিল, যখন নাকি ওর প্রতিকূল পরিবেশে চলে গেল তখন ফ্লাজেলা ফেলে দিয়ে কি কোষ বিভাজনের মাধ্যমে, কোষ বিভাজনের মাধ্যমে কি বহুকোষী অপত্য কোষ, বহু সংখ্যক অপত্য কোষ সৃষ্টি করে এবং জেলাটিনের আবরণ দ্বারা আবৃত থাকে। ডেনড্রয়েট, ডেনড্রয়েট কলোনি বা ডেনড্রয়েট, ডেনড্রয়েট বলতে আমরা সাধারণত বলি, ডেনড্রয়েট বলতে বৃক্ষ সদৃশ, মানে গাছের মতো বৃক্ষ সদৃশ। কতগুলো শৈবালের কোষের পাদদেশ থেকে
এক প্রকার মিউসিলেজ নিশ্চিত। কোষের যে পাদদেশ একদম নিচে যে দেশ, এই দেশে এক প্রকার মিউসিলেজ নিশ্চিত হয়ে শাখা পোশাখা সৃষ্টির মাধ্যমে পরস্পর সংলগ্ন হয়ে আনুবীক্ষণিক বৃক্ষের মতন গঠন সৃষ্টি করে। আনুবীক্ষণিক বৃক্ষের মতন গঠন সৃষ্টি করে তাকে বলতে আমরা ডেনড্রাইট। তাকে বলতে আমরা ডেনড্রাইট। এই ক্ষেত্রে কতগুলো সুতার নেয়, যে সুতার নেয় মিউসিলেজ দ্বারা আবদ্ধ হয়ে ক্যাকটাস উদ্ভিদের মতো অবস্থান করে। ক্যাকটাস উদ্ভিদের মতো অবস্থায় এই ধরনের কলোনিকে বলতেছি ডেনড্রাইট। এই ধরনের কলোনিকে বলতেছি আমরা ডেনড্রাইট কলোনি। অশাক ফিলামেন্ট, আনব্রাঞ্চ ফিলামেন্ট, এই সকল শৈবাল এক সারি কোষ দ্বারা গঠিত উডুগ্রাম। দেখো এই জায়গায় যে আমরা একটু খেয়াল করি, এই জায়গায় যে আমরা দেখি এদের যে কলোনি, শৈবালের একটি কোষের উপর আরেকটি কোষ সারিবদ্ধভাবে খারাপ অবস্থায় একটা সুতার মতন গঠন তৈরি করছে। এই জায়গায় ইউলুথিক উডুগুনিয়াম আছে। শাখান্বিত ফিলামেন্ট, শাখান্বিত ফিলামেন্ট যাদের ব্রাঞ্চ, ফিলামেন্ট গুলো ব্রাঞ্চ থাকে প্রধান শাখার কোন কোন কোষের বিশেষভাবে বিভাজনের মাধ্যমে, প্রধান শাখার কোন কোন কোষের বিশেষভাবে বিভাজনের মাধ্যমে এক পাশে বা উভয় পাশে শাখার সৃষ্টি হলে তাকে আমরা বলতেছি শাখান্বিত ফিলামেন্ট। ক্লাইডোফোরা যে শৈবালটা আমরা সাধারণত শামুকে পাই, এই জায়গার দেখো প্রধান শাখার পাশে কি এই পাশে এক পাশে থাকে বা উভয় পাশে কি শাখার সৃষ্টি হয়েছে। হেটারোট্রাইকাস শাখা, হেটারোট্রাইকাস ব্রাঞ্চ। এখন তো হেটারোট্রাইকাস বলতে এই সকল শৈবালকে সাহিত্য শাখাও আছে আবার খাড়া শাখাও আছে। সাহিত্য শাখা প্রধানত কি করে আশ্রিত বস্তুর সাথে যুক্ত থাকে, যেমন উদাহরণ হিসেবে টেন্ট্রোফিলিয়া। সাহিত্য শাখা কি কোনো আশ্রিত বস্তু যুক্ত থাকে, আবার খাড়া শাখা থাকে, তাকে বলে আমরা হেটারোট্রাইকাস শৈবাল। এই জায়গায় দেখো অনেকগুলা শৈবালের চিত্র দেওয়া আছে। ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাস নেভালিস, ক্লোরেলা, তারপর ক্লাইডোফোরা, ক্লোরোকক্কাম, তারপর উডুগুনিয়াম, ইলুথিক্স, বলবক্স। এই শৈবালের চিত্রগুলো তোমরা একটু দেখে নাও। এখন আসো আমরা এই যে ক্লোরোফাইসিস শ্রেণীর যে আমরা বর্গপতন শ্রেণী বিন্যাস, তাদের সম্বন্ধে তাদের ক্যারেক্টার এবং এই উদাহরণ দেখলাম। এখন ক্লোরোফাইসিস শ্রেণীর বাসস্থান, ওরা মূলত সাধারণত কোথায় বসবাস করে, ওদের স্বভাবগুলা। ক্লোরোফাইসিস অধিকাংশ শৈবাল হচ্ছে জলজ, মিঠা পানিতেও জন্মে, তবে কিছু স্থলজ আছে, আবার কিছু কি পুকুর, হ্রদ, ডোবা, নালা, খাল, বিল, হাওর বাওর, নদী, ধানক্ষেত, প্লাবন ভূমি ইত্যাদিতে প্রচুর শৈবাল জন্মে। এদের বেশ কিছু সংখ্যক এপিফাইটিক হিসাবে জলজ উদ্ভিদের সাথে হোল্ডপ্লাস্ট দ্বারা আবৃত থাকে, হোল্ডপ্লাস্ট দ্বারা আবৃত থাকে। তারপরে নিমজ্জিত পাথর, কাঠ বা অন্য বস্তুর সাথে এরা সংযুক্ত থাকতে পারে। অল্প কয়েকটি প্রজাতি লোনা পানিতে জন্মে। বেশ কিছু সবুজ শৈবাল ভিজা মাটিতে জন্মে, যেমন ক্লোরেলা, ক্লামাইডোমোনাস, ওরা কি ভিজা মাটিতে জন্মে। আবার ট্রেন্ট্রোফিলিয়া ইত্যাদি শৈবাল অর্ধবায়বীয় হিসাবে, ট্রেন্ট্রোফিলিয়া বা পাইসাইসুলিয়াম ইত্যাদি শৈবাল অর্ধবায়বীয় হিসাবে পুরাতন দেয়ালে বা পর্বত গাত্রে বা গাছের বাকলে জন্মিতে দেখা যায়। এরা অর্ধবায়বীয়, মাটি থেকে একটু উপরে বায়ুর সংস্পর্শে। ক্লোরেলার কোন কোন পদ্ধতি বেশ তাপ সহ্য করতে পারে, এদের থার্মাল এলগি বলা হয়। ক্লোরোফিলার কিছু প্রজাতি আছে যারা অনেক তাপ সহ্য করতে পারে। আবার বেশ কিছু সবুজ শৈবাল শীতল পরিবেশেও জন্মে, যেমন ক্লাইডোমাইডোমোনাস, রাইজোক্লোনিয়াম, ক্লাইডোফোরা, ইলুথ্রিক্স, উডুগুনিয়াম, ক্লোরেলা ইত্যাদি। কোন কোন প্রজাতি অত্যন্ত শীতল স্থানে বরফের মধ্যে জন্মিতে পারে, বরফের মধ্যে জন্মিতে। ক্লাইডোমাইডোমোনাস কোন কোন প্রজাতি রেড স্নো বা গ্রিন স্নো সৃষ্টি করতে পারে। এই জায়গায় দেখো আমরা যদি এই ক্লোরেলার একটা কোষ, এই জায়গায় যে তোমাদের নির্বাচিত গণের মধ্যে ক্লোরেলা আছে, ক্লোরেলা একটা চিত্র তোমরা দেখো, একটি কোষ আগে দেখাচ্ছি, তারপর হচ্ছে আণুবীক্ষণীয় অতি সূক্ষ্ম গঠন। এই ক্লোরোপ্লাস্টের যে সূক্ষ্ম গঠনগুলো আমরা একটু দেখি। ক্লোরেলার সূক্ষ্ম গঠন দেখতে গেলে আমরা যে জিনিসটা একটু দেখতে পাবো, এই জায়গায় কি কোষ প্রাচীর আছে, তারপরে কি নিউক্লিয়াস আছে, তারপরে ক্লোরোপ্লাস্ট পর্দা আছে, সাইটোপ্লাজম আছে, মাইটোকন্ড্রিয়া আছে, ক্লোরোপ্লাস্ট আছে, তাই তো। এখন দেখো
ক্লোরোফাইসিস শ্রেণীর শৈবালের কোষের গঠন ওদের যে কোষীয় যে গঠন এটা নিয়ে হবে। ক্লোরোফাইসিস শ্রেণীর শৈবালের কোষ হচ্ছে ইউক্যারিওটিক। কোষের আকার আকৃতি প্রজাতিতে ভেদে ভিন্ন। ওদের যে আকার আকৃতি যে প্রজাতির কারণে ভিন্ন 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 প্রজাতির আকার আকৃতি ভিন্ন রকম। এককোষী শৈবালের কোষের আকৃতি, এককোষী যে শৈবালগুলো আছে ক্লোরোফাইসিস শ্রেণীর ওদের শৈবালের আকৃতি হচ্ছে গোলাকার, ডিম্বাকার, নাশপাতির ন্যায় বা অন্য রূপও হতে পারে। বহুকোষী শৈবালের কোষের আকৃতি প্রধানত হচ্ছে সিলিন্ডারের ন্যায়। ওদের বহুকোষী কোষের শৈবালের আকৃতি হচ্ছে প্রধানত সিলিন্ডারের ন্যায়। সবুজ শৈবালের কোষের সাধারণ যে গঠন এর মধ্যে যদি আমরা একটু দেখি কি কি নিয়ে গঠিত। কোষপ্রাচীর, কোষঝিল্লি, কোষপ্রাচীর, কোষঝিল্লি, ক্লোরোপ্লাস্ট, তারপর অন্যান্য সাইটোপ্লাজমিক অঙ্গাণু, নিউক্লিয়াস, চক্ষুবিন্দু, পাইরিনয়েড, সঞ্চিত খাদ্য, সংকুচিনশীল গহ্বর এবং ফ্লাজেলা। এই নিয়ে যে কি এই সবুজ শৈবালের কোষের সাধারণ গঠন স্ট্রাকচারটা। এখন একটু আমরা একটু বিশ্লেষণ করি। কোষপ্রাচীর, কোষপ্রাচীর সাধারণত দ্বিস্তরযুক্ত। ভিতরের স্তরটি দৃঢ় সেলুলোজ দ্বারা। এই কোষ প্রাচীরের স্তর যে দুইটা স্তর এর মধ্যে দ্বিস্তর ভিতরের স্তরটা সেলুলোজ নির্মিত এবং বাইরের স্তরটি হচ্ছে পেকটিক জাতীয় পদার্থ দ্বারা তৈরি, পেকটিক পদার্থ দ্বারা তৈরি। কোষঝিল্লি, কোষঝিল্লি কোষ প্রাচীরের অভ্যন্তরে প্রোটোপ্লাস্টকে ঘিরে অর্ধবেদ্য লিপোপ্রোটিন ঝিল্লি অবস্থিত। কোষ প্রাচীরের অভ্যন্তরে প্রোটোপ্লাস্টকে ঘিরে অর্ধবেদ্য লিপোপ্রোটিন ঝিল্লি অবশ্য। ঝিল্লির বাইরে ও ভিতরের দিকে দুই স্তর প্রোটিন এবং ভিতরের দিকে লিপিড অবস্থান করে একটি আদর্শ ইউনিট ঝিল্লি সৃষ্টি করে। ঝিল্লির বাইরে ও ভিতরের দিকে দুই স্তর প্রোটিন থাকে এবং ভিতরের দিকে লিপিড অবস্থান করে একটা আদর্শ ইউনিট ঝিল্লি সৃষ্টি করে। প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাস্ট বলতে আমরা সাধারণত কি বুঝি? প্রোটোপ্লাস্ট বলতে আমরা সাধারণত কোষ প্রাচীর দ্বারা, আর কোষের কি একটা কোষের কি কোষের বাহিরের যে প্রাচীর কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত সমুদয় পদার্থ, কোষ প্রাচীর দ্বারা পরিবেশ সমুদয় পদার্থকে একসাথে বলা হয় প্রোটোপ্লাস্ট, একসাথে বলা হয় প্রোটোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, সবুজ শৈবালের ক্লোরোপ্লাস্ট অনেকটা উন্নত উদ্ভিদের ক্লোরোপ্লাস্টের অনুরূপ। ওদের যে ক্লোরোপ্লাস্ট সেটা উন্নত উদ্ভিদের ক্লোরোপ্লাস্টের অনুরূপ। থাইলাকয়েড জড়ো হয়ে অনেক প্রজাতিতে গ্রানামের অনুরূপ আকৃতি ধারণ করে, গ্রানামের অনুরূপ আকৃতি ধারণ করে। প্রজাতি ভেদে ক্লোরোপ্লাস্টের আকৃতি বা পার্থক্য রয়েছে, প্রজাতি ভেদে ক্লোরোপ্লাস্টের আকৃতি এবং পার্থক্য রয়েছে। যেমন ওদের মধ্যে যদি আকৃতিগত দিকগুলো দেখি আমরা ক্লোরোপ্লাস্টের কাপ আকৃতি হইতে পারে, বেল্ট আকৃতি হইতে পারে, ডিস্ক আকৃতি হইতে পারে, জালিকাকার হইতে পারে, ব্যান্ড আকৃতির হইতে পারে, সর্পিলাকার হইতে পারে, তারকাকার হইতে পারে, অক্ষীয় আকৃতির হইতে পারে। প্রধান রঞ্জক হচ্ছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল। জ্যান্থোফিলের জায়গায় লিউটিনটা থাকে, থাইলাকয়েডে অবস্থান করে। এই জায়গায় দেখো এই যে আমরা বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্টের কথা বলছি, এগুলো চিত্রগুলো একটু খেয়াল করে দেখো। কাপ আকৃতি আছে, বেল্ট আকৃতি আছে, ডিস আকৃতি আছে, জালিকাকার আছে, ব্যান্ড আকৃতি আছে, সর্পিলাক আছে, তারকাকার আছে, অক্ষীয় আছে। এই জায়গায় দেখো ক্লামাইডোমোনাস এর কাপ আকৃতি একটি ক্লোরোপ্লাস্ট বা উন্নত ক্লোরোফাইডের একটা ক্লোরোপ্লাস্ট দেওয়া আছে, একটা কাপ আকৃতি আর হচ্ছে উন্নত ক্লোরোপ্লাস্ট দেওয়া আছে। এই জায়গায় খেয়াল করো, এছাড়া অন্য অন্য সাইটোপ্লাজম ক্ষুদ্রাঙ্ক কোষে যেমন অন্য সাইটোপ্লাজম ক্ষুদ্রাঙ্ক, উন্নত উদ্ভিদের সাইটোপ্লাজম ক্ষুদ্রাঙ্গের অনুরূপ ক্ষুদ্রাঙ্ক থাকে, ক্ষুদ্রাঙ্ক থাকে। এগুলো হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া, আন্তঃপ্লাজমি জালিকা, গলগি বডি, রাইবোজোম ইত্যাদি। এই ক্ষুদ্রাঙ্ক গুলা কি এই ক্লোরোফাইসিস শ্রেণীর শৈবালের মধ্যে থাকে, কোষ প্রাচীরের ভিতরে থাকে। নিউক্লিয়াস, যেহেতু এটা সুগঠিত, এদের নিউক্লিয়াস সুগঠিত নিউক্লিয়াস, সবুজ শৈবালের ঝিল্লি দ্বারা আবদ্ধ আদর্শ নিউক্লিয়াস রয়েছে প্রতিটি কোষে। প্রতিটি কোষে এক বা একাধিক নিউক্লিয়াস থাকে, প্রতিটি কোষে এক বা একাধিক নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসে ডিএনএ ও প্রোটিনের সমন্বয়ে গঠিত আদর্শ ক্রোমোজোম অবস্থিত। নিউক্লিয়াসের মধ্যে কি ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত আদর্শ ক্রোমোজোম অবস্থিত। চক্ষুবিন্দু, এই এই যে কোষ প্রাচীরের ভিতরে চক্ষুবিন্দু বা আই স্পট,
কোন কোন এককোষী শৈবালের কোষের এক পাশে উপ উত্তর ল্যান্থেনে চক্ষুবিন্দু থাকে, যেমন উদাহরণ ক্লামাইডোমোনাস। আলোকগাহী এই অঞ্চলটি চলাচলে সহায়তা করে বলে মনে করা হয়। আলোকগাহী এই অঞ্চলটি চলাচলে সহায়তা করে বলে মনে করা হয়। পাইরিনয়েড অধিকাংশ সবুজ শৈবালের ক্লোরোপ্লাস্টের সাথে বা পার্শ্বে, এই যে পাইরিনয়েড ক্লোরোপ্লাস্টের সাথে বা পার্শ্বে প্রোটিন ও স্টার্চের সমন্বয়ে গঠিত পাইরিনয়েড অবস্থান করে। পাইরিনয়েড হচ্ছে কি, কেন্দ্রে থাকবে প্রোটিন, এর বাইরে থাকবে স্টার্চের আবরণ। পাইরিনয়েড কি স্টার্চ সংশ্লেষ, স্টার্চ তৈরি করে, পাইরিনয়েড স্টার্চ তৈরি করে। ওদের যে সঞ্চিত খাদ্য, কোষের সঞ্চিত খাদ্য হিসাবে আদর্শ স্টার্চ দানা অবস্থান করে, এটা ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে। কোষের সঞ্চিত খাদ্য হিসাবে আদর্শ স্টার্চ দানা অবস্থান করে। সংকুচনশীল গহ্বর, কোন কোন শৈবালের কোষে এক বা একাধিক, কোন কোন শৈবালের কোষে এক বা একাধিক সংকুচনশীল গহ্বর থাকে। ফ্লাজেলা এককোষী সচল সবুজ শৈবালের কোষে, এককোষী সচল সবুজ শৈবালের কোষে সাধারণত 2টি বা 4টি হুইপ্লেস আকৃতির সমান আকারের ফ্লাজেলা থাকে। হুইপ্লেস বলছি, ওদের দেখতে অনেকটা চাবুকের ন্যায়। জনন কোষে 2টি বা 4টি বা বহু ফ্লাজেলা থাকতে পারে। জনন কোষে 2টি, 4টি বা বহু ফ্লাজেলা থাকতে পারে। এই জায়গায় দেখো, এই যে আমরা এই ক্লোরোফাইসিস শ্রেণীর শৈবালগুলা থেকে আমরা যে জিনিসগুলো জানতে পারলাম, এখন দেখো আমরা সামনের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো এই ক্লোরোফাইসিস শ্রেণীর জনন প্রক্রিয়া, তারপরে হচ্ছে ওদের অর্থনৈতিক গুরুত্ব, তারপরে তোমাদের বইয়ে যে এই নির্বাচিত ঘনদেহ আছে, এগুলো নিয়ে আলোচনা করব। এখন আসো আমরা এই পুরো ক্লাসটাকে যদি একটু সামারি আকারে নিয়ে আসি, তাহলে এই আমরা এই জায়গায় কি দেখলাম, আমরা এই জায়গায় যে জিনিসগুলো দেখলাম তার মধ্যে দেখো, এই যে শৈবালের যে শ্রেণীবিন্যাস করবে, শৈবালের শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসাবে কি কি ছিল? ভিত্তি হিসাবে ছিল কি, বিভিন্ন রকমের রঞ্জক পদার্থ ছিল, রঞ্জক পদার্থ, সঞ্চিত খাদ্য, তারপর ফ্লাজেলার প্রকৃতি। এইগুলো ছিল কি শৈবালের শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসাবে ব্যবহার করা হয়েছে। এছাড়া অন্য অন্য হিসাবে কি ছিল, থ্যালাসের গঠন ছিল, প্রজনন ছিল, নিউক্লিয়াস উপস্থিতি, এগুলা আলোচনা করা হয়েছে। প্রথম আমরা জানলাম এই যে এই ক্লোরোফাইসিস শ্রেণীর শৈবাল হচ্ছে অ্যাডভান্স শ্রেণী। কারণ এই অ্যাডভান্স শ্রেণীর শৈবালগুলো বলতে আমরা এটা বুঝেছি এই উন্নত শ্রেণীর, ক্লোরোফাইসিস শ্রেণী হচ্ছে উন্নত শ্রেণী। প্রায় 30,000 প্রজাতির মধ্যে প্রায় 20,000 প্রজাতি কি এই ক্লোরোফাইসিস শ্রেণীর শৈবাল। আর ক্লোরোফাইসিস শ্রেণীর ফিটস কি করছে, ফিটস একটা বিভাগ, ক্লোরোফাইট একটা বিভাগে ভাগ করছে, এর মধ্যে আবার 11টা শ্রেণীতে বিভক্ত করছে। আর শ্রেণীর মধ্যে ক্লোরোফাইসিস শ্রেণীগুলো আবার 9টা বর্গে বিভক্ত করেছে। আর রবার্ট এডওয়ার্ড লি কি করছে, উনি 4টা শ্রেণীতে ভাগ করছেন, এবং 4টা শ্রেণী থেকে ভাগ করে এই ক্লোরোফাইসিসকে উনি আবার 9টা বর্গে বিভক্ত করেছে। তারপর ওদের যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, এই বৈশিষ্ট্যের মধ্যে আমরা এই যে রঞ্জক সম্বন্ধে ধারণা পাইলাম। তারপরে ওদের যে এই জনন প্রক্রিয়াটা মূলত আমরা সামনের ক্লাসে আলোচনা করব। ওদের 3 প্রক্রিয়া জনন হয়, সেটা আমরা সামনের ক্লাসে আলোচনা করব। আজকে তোমাদের এই ক্লাসটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং এই ক্লাসে অ্যাটেন্ড করবে। ক্লাসগুলো যেন তোমরা ভালো করে দেখো, সব সময় দেখলে তোমরা শিখতে পারবে, এই আশা ব্যক্ত করে আজকের মতন তোমাদের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে।